আচ্ছা, তাহলে আমি যেটা বললাম আগে যে ধ্বনি কাকে বলে? আমরা মুখে বলছি। স্বরবর্ণটা যখন আমরা লিখছি তখন হচ্ছে স্বরবর্ণ, কিন্তু যখন আমরা আলোচনা করছি, যে এখন কথা বলছি অ আ রস্বই, এই যে কথা বলছি না, ক খ গ ঘ, এগুলো সব কিন্তু ধ্বনি। তাহলে আমরা যখন মুখে আলোচনা করছি তখন এটা কিন্তু স্বরধ্বনি হয়ে যাচ্ছে এবং ব্যঞ্জন ধ্বনি হয়ে যাচ্ছে। আমরা জানি এবারে যখন আমরা মুখে বলি না তখন কিছু বর্ণ কিন্তু আউট হয়ে যায়, ঠিক আছে? যেমন আমরা কটা বর্ণ, স্বরবর্ণ কটা আছে বলে জানি আমরা? কি কি? 12টা জানি তো, হ্যাঁ? অ আ রস্বই দীর্ঘই, হস্র দীর্ঘ, রি লি এ ওই ও ও, তাই তো? এখানে কিন্তু যখন আমরা মানুষের সঙ্গে কথা বলি তখন কিন্তু আমরা 4টা স্বরবর্ণ উচ্চারণকে অন্যভাবে করে দিই। লেখার সময় লিখছি, কিন্তু যখন লিখছি না, মানে মুখে বলছি, তখন কিন্তু ওখান থেকে 4টা আউট হয়ে যায়। ওগুলা সব কিন্তু মানে ওই যে 4টা বাদ দিয়ে বাকি যে 8টা রয়ে যাচ্ছে, ওই 8টার মধ্যে চলে আসে, ঠিক আছে? কেমন না, আমরা কথা বলার সময় হস্যইটা উচ্চারণ করি, দীর্ঘইটা কিন্তু উচ্চারণ করি না। লেখার সময় লিখি কিন্তু যে দীর্ঘই, ঠিক আছে? যেমন দিঘি, দয় দীর্ঘই ঘয় রস্বই, দয় দীর্ঘই ঘয় রস্বই, তো এখানে দয় দীর্ঘই ঘয় রস্বই, কিন্তু আমরা এখন উচ্চারণ করছি দি ঘি, একই উচ্চারণ করছি, তো তখন কিন্তু সমস্ত দীর্ঘই হস্যই হয়ে যাচ্ছে। সমস্ত দীর্ঘই যখন আমরা ধ্বনি হিসাবে বলছি তখন কিন্তু স্বরধ্বনিতে ওই 4টা কম পড়ে যায়, স্বরবর্ণ যেগুলো থাকে। ওই বর্ণটা যখন ধ্বনিতে উচ্চারণ হয় তখন সমস্ত দীর্ঘই হয়ে যায় হস্যই, আর সমস্ত দীর্ঘ হয়ে যায় রস্য। যেমন আমরা, যেমন আমরা পূজা, পূজা বানান কি? কয় দীর্ঘ বর্গের জায়গা, আমরা কি দীর্ঘ বললাম? পূজা, রস্য উচ্চারণ করে দিই। তেমন লিকার কোথায় গেল না, লিকারটা যখন আমরা উচ্চারণ করি, যেমন ঋষি, আমরা যখন উচ্চারণ করছি লেখছি কি রি, পেট কাটার মধ্যে স রস ঋষি, কিন্তু যখন উচ্চারণ করছি তখন কি করছি? রয় রস্বই রি বলছি, রয় রস্বই, তাহলে র যুক্ত রস্বই হয়ে যাচ্ছে। যখন মুখে বলছি স্বরধ্বনিতে, স্বরবর্ণ যখন স্বরধ্বনি হয় মুখে বলি আমরা মৌখিকভাবে, তখন 4টা স্বরবর্ণ অন্য জায়গায় চলে যায়, সমস্ত দীর্ঘই রস্বই হয়ে যায়, হস্যই, দীর্ঘইটা হস্যই আর দীর্ঘটা হস্য, আর লিকারটা হয়ে যাচ্ছে কি রযুক্ত রস্বই, একটা ব্যঞ্জন ধ্বনি হয়ে যাচ্ছে, একটা স্বরধ্বনি। এর মধ্যে আবার ও আর ওই, এই দুটোকে আবার কিন্তু এর মধ্যেও 2টো স্বরবর্ণ আছে। ও যখন উচ্চারণ করছি, লিখছি যখন, তখন তো ও লিখে দিচ্ছি ও, কিন্তু যখন মুখে বলছি তখন কি বলছি? অযুক্ত ওটা, ও যুক্ত হস্য, ও যুক্ত হস্য। তাহলে ওটা উচ্চারণে কি হচ্ছে? ও হয়ে যাচ্ছে নি, আর হস্য দীর্ঘ আছে কি এখানে? না। তাহলে এইটা হচ্ছে কি না, ওটা আবার একটা স্বরবর্ণ, কিন্তু 2টো স্বরধ্বনি নিয়ে তৈরি হচ্ছে, তাই তো? একটা হচ্ছে ও আর একটা ও। আবার ওইকারটাও একই কেস, ও যুক্ত রস্বই, আমরা জানি ওই এ ওই, তাহলে ওইকার যখনই লিখছি, কিন্তু যখন বলছি তখন ও যুক্ত রস্বই হয়ে যাচ্ছে ধ্বনিতে, যখন বলছি আমরা মুখে উচ্চারণটা।
এই দুটোকে বলে দ্বিজস্বর, দ্বিস্বর। দয় বয় রস্বই, দন্তেস বয় র। কোনটা দ্বিস্বর? ওই আর ও। কেন না এক একটার মধ্যে দুটো করে স্বর বর্ণ লুকিয়ে আছে, ঠিক আছে? মানে স্বরবর্ণ যখন লিখছি, আবার ওটাকে ভেঙে যখন লিখছি, তখন কি হচ্ছে না, লেখার সময় আমরা ওইটাকে, যেটা আমরা স্বরধ্বনি উচ্চারণ করছি, ও যুক্ত রস্বই, আর ওটাকে যখন লিখছি তো দিকে ও লিখে দিচ্ছি, কিন্তু ওটাকে যখন মুখে বলছি তখন কি হচ্ছে, ও যুক্ত রস্বই। ও ও কি বললাম? ও কেটে বলেছি তো, ও ও ও ও, মানে দুটো স্বরধ্বনি আছে। আর ওই 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 ও রস্বই। তাহলে একে কি বলা হচ্ছে? দ্বিস্বর। কি বললাম? দুটো হচ্ছে দ্বিস্বর, একটা হচ্ছে ও আর একটা ওই, কারণ এর মধ্যে দুটো স্বরধ্বনি লুকিয়ে আছে। স্বরধ্বনি, কিন্তু আমরা স্বরবর্ণ বলতে পারছি না। কেন না, আমরা লেখার সময় তো ওইটা এরকম লিখছি আর ওটাকে লিখছি, তো ওই জন্য আমরা কিন্তু বলতে পারছি না। তাহলে যখন কোশ্চেন যদি হয় যে দ্বিজ বা দ্বিস্বর, দয় বয় রস্বই, দন্তস বয় র কাকে বলে, না যে স্বরবর্ণের মধ্যে দুটো স্বরধ্বনি লুকিয়ে থাকে তাকে আমরা দ্বিস্বর বলি। যে স্বরবর্ণের মধ্যে দুটো স্বরধ্বনি লুকিয়ে থাকে বা যুক্ত থাকে তাকে বলে দ্বিস্বর। মনে থাকবে এবারে, ও লিখছি, আবার বলেছি ও লিখছি এইটা, কিন্তু উচ্চারণ যখন করছি ও ও, মুখে যখন বলছি এটা ধ্বনি না, লিখছি আলাদা, লেখাটা বর্ণ, কিন্তু ধ্বনি হয়ে যখন হচ্ছে তখন দুটো করে ধ্বনি ওর মধ্যে লুকিয়ে আছে। তাহলে এটা গেল। যখন আমরা স্বরবর্ণ উচ্চারণ করি, কেন স্বরবর্ণ বা স্বরধ্বনি, স্বরধ্বনি হিসাবে বলছি কারণ আমরা তখন লিখছি না, বলছি। যখন আমরা স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে তফাৎ আছে, কেন করেছি না, আমরা যখন স্বরধ্বনি উচ্চারণ করব তখন আমরা যখন বলবো কোনো বাধা, জিভ, ঠোঁট, গাল, দাঁত কেউ বাধা দিচ্ছে না, সোজাসুজি বেরিয়ে চলে আসছে। যেমন বলেছিলাম উদাহরণ, ও বাধা দিচ্ছে, আমাদের কাঁপাতে হচ্ছে নাক, চোখ, কিন্তু যখন বলছি ওই, ওইটাও কিন্তু হচ্ছে না ওই, কিন্তু ক, বর্গের জ, কতবার ঠোঁট লাড়তে হচ্ছে, বর্গের জ, ছ, ইয়া, নাক থেকে শুরু করে একবার ইয়, ট, ঠ, জিভটা কেমন করছি, ট, ঠ, কিন্তু যখন অ, আ, রস্বই, দীর্ঘই, হস্র, দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ও, কেউ বাধা দিচ্ছে, কাঁপাতে হচ্ছে এরকম করে, কিন্তু ক, খ, গ, সে ভিতরে ক, ভিতরে খ, 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 বাতাসটা থেমে বেরাচ্ছে, গ, ঘ, ও, চ, ছ, বর্গের জ, অনেকবার, ছ, ইয়, ট, ঠ, ড, ঢ, কেমন করে বলতে হচ্ছে। আবার যদি প বলি, প, ফ, ব, ভ, এইখানে আবার কথা আছে তিনটি। তাহলে ব্যঞ্জন বর্ণ হচ্ছে তো, মানে বাধাকে অতিক্রম করে বেরিয়ে আসতে হচ্ছে। কে বাধা দিচ্ছে? হয় দাঁত, নাহলে জিভ, নাহলে গাল। হ্যাঁ, ইয়া, ওরে বাবা, নাক থেকে শুরু। তাহলে আবার ব্যঞ্জন ধ্বনি কিন্তু স্বরধ্বনি ছাড়া উচ্চারণ হতে পারে না। স্বরবর্ণ কিন্তু স্বরধ্বনি সহজেই উচ্চারণ হয়ে যাচ্ছে, অ, আ, ককে দরকার হচ্ছে, খকে দরকার হচ্ছে, চকে, কিন্তু না। যত ব্যঞ্জন ধ্বনি আছে
স্বরধ্বনি ছাড়া চলবে না। বোঝা গেল? স্বরধ্বনি সংখ্যায় কম, ব্যঞ্জন ধ্বনি সংখ্যায় বেশি, তাই তো? আর ভাওয়েলও সংখ্যায় 5টি, বাকি কিন্তু আলফাবেটের সংখ্যায় বেশি হলে কি হবে? সংখ্যায় কমকে ছাড়া কিন্তু চলবে না, সংখ্যায় বেশি হলে কিন্তু গুরুত্ব না। যাদের সংখ্যায় বেশি তাদেরকে বরং কম সংখ্যার লোককে সঙ্গে ছাড়া চলা মুশকিল। আমি তো একজন শিক্ষক, আমার পাশে কজন বসে আছিস তোরা? অনেকজন তো। আমাকে ছাড়া চলবে তোদের? কিন্তু যদি 3টি বাচ্চা না এসে, 3টি ছাত্রছাত্রী, 4টা ছাত্রছাত্রী না এসে, আমার চলবে না? চলবে। আমি তো 3 জন এলেও পড়াবো, 2 জন এলেও পড়াবো, 10 জন এলেও পড়াবো, 40 জন এলেও পড়াবো, কিন্তু আমি যদি না এসি চলবে? তেমন ব্যঞ্জন, এই যে অনেকে বলে না আমরা একসঙ্গে অনেকে আছি, ভুল ধারণা। যারা সংখ্যায় কম তাদের গুরুত্ব বেশি। ব্যঞ্জন বর্ণ বেশি সংখ্যায় হলেও স্বরবর্ণ ছাড়া চলতে পারবে না। যেমন বলে প্রথমেই 3টে ভাগ আছে: ব্যঞ্জন, স্বরধ্বনির ঘর। স্বরধ্বনির ঘর মানে ব্যঞ্জন ধ্বনি কিন্তু স্বরধ্বনির ঘর। অ উচ্চারণ হবে, বলবো প, উচ্চারণ হচ্ছে অ, প, খ, প, ক, খ, গ, চ, ছ, বর্গের জ, ঝ হচ্ছে উচ্চারণ। অকে ছাড়া চলতে পারছে এরা? এই একজন অ, আমি যতগুলো উচ্চারণ করেছি, এতগুলা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করেছি, কিন্তু একটি স্বরধ্বনি উচ্চারণ করেছি, কি? অ। তেমন হস্যও আছে, হ্যাঁ আছে তো। আচ্ছা, এবারে হস্যটা হচ্ছে আকার। যত আমরা পড়েছি তো, যতগুলো ব্যঞ্জন ধ্বনি আছে প্রায় সবাইকে আকারকে নিয়ে চলতো, 2-1টা বাদ দিয়ে, যেমন চন্দ্রবিন্দু, উনস্বার, বিসর্গ, এগুলো বাদ দিয়ে, সবাইকে নয়, কিছু বাদ দিয়ে বাকি সবাইকে আ নিয়ে চলতে হয়। আমরা সবাই পড়েছি, নাহলে আমরা লিখতেও পারবো না। বইয়ে যে লিখি না, খাতায় পারবো না। যেমন কা, কয়াকার কা, খা, গা, ঘা। তেমন হস্যই কি, কি, খি, গি, খি, চি, ছি, বর্গে যায় জি, ঝি, টি, হ্যাঁ সেম। তাহলে একটা হচ্ছে স্বরধ্বনির ঘর, যেখানে অ মানে লিখছি ক, অটা লেখা নাই, আর এখানে পয়াকার পা। আকার, আকারের ওই যে আ, আকার হয়ে গেল, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির ঘর। আরেকটা ব্যঞ্জন ধ্বনির ঘরের লাগোয়া স্বরধ্বনি, মানে একটা স্বরধ্বনির ঘরে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হচ্ছে, অ, আ, ক, খ, গ। আবার কা, খা, গা, এখানে ব্যঞ্জন ধ্বনির ঘর, কিন্তু পাশে স্বরধ্বনি কি আকারে আছে? স্বরচিহ্ন হিসাবে, আকার চিহ্ন, হ্রস্বইকারের চিহ্ন, দীর্ঘইকারের চিহ্ন, হ্যাঁ হ্যাঁ। আরেকটা ইস, এইটা হচ্ছে কি? ব্যঞ্জন ধ্বনির পাশে স্বরধ্বনি বসে আছে স্বয়ং। এখানে অন্য রূপে ছিল, ভগবান যেমন দেখতে পাইনি, ক, গ, এখানে কি অ কি হয়? অদৃশ্য হয়েছিল, অদৃশ্য। আরেকটায় ভগবান অন্য রূপে ছিল, কেমন? নিজের রূপটা বাদ দিয়ে অন্য রূপে ছিল। যেমন পা, পযুক্ত আকার, পযুক্ত আ, পয়াকার, দয় রস্যই, চয় রস্যই, চয় আকার, তবে তো চা হচ্ছে। এখানে ভগবান স্বয়ং নিজের রূপ নিয়ে বসে আছে, মানে স্বরধ্বনি, স্বরবর্ণদের যে রূপটা স্বয়ং বসে আছে, অদৃশ্যও নয় আর কোনো অন্য রূপ নিয়েও নয়। আমরা কি জানি? রস্যই তো এইটা, কিন্তু এটা তো রস্যের চিহ্ন, রস্যই কার, আকার, অন্যের আকার নিয়ে বসে আছে, অন্য আকার। আর এখানে ভগবান স্বয়ং বসে আছে, নালে ব্যঞ্জন ধ্বনি, মানে ব্যঞ্জন ধ্বনির পাশে স্বরধ্বনিকে দিতে হয়েছে ইস, রস্যই দন্তেস। এইটা আবার অন্যদিকে চলে যাচ্ছে, হ্যাঁ। যেমন একটু আগে বুঝলাম, এই যে এ রস্যই অন্তস্থ জ আছে, এ আছে, এখানে দুটা রূপে আছে, স্বয়ং বসে আছে,
একার রূপেও আছে অন্তস্থ জয়ের সাথে। ঠিক আছে, এই যে এই দিকে এসো, হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা কি বলছে না, ব্যঞ্জন ধ্বনির ঘরের লাগোয়া স্বরধ্বনির ঘর। ঠিক আছে, ইস, ঠিক আছে, তারপরে অ্যাপ, এ প, অ্যাপ, এ স্বয়ং বসে আছে, অন্য রূপে বসে আছে, এ স্বয়ং বসে, অ্যাপ, এ প, হ্যাঁ এইরকম। এগুলো কিন্তু শিক্ষার আছে, মনে রাখতে হবে।